অনেকদিন পর বাপের বাড়ি যাবে সাদিয়া। প্রতিবার বাপের বাড়ি যাওয়ার সময় মা ও ভাবিকে ফোন করে যায়, কিন্তু এবার সিদ্ধান্ত নিল তাদেরকে সারপ্রাইজ দেবে। তাই সে না বলে বাপের বাড়ি যাচ্ছে। এর একটা উপলক্ষ আছে। সাদিয়ার স্বামী রাদিফ হাসান চাকরিতে প্রমোশন পেয়েছে, তাই সাদিয়া 2 হাতে মিষ্টির প্যাকেট নিয়ে নিজের বাবার বাড়িতে চলে এসেছে। রাদিফও সন্ধ্যার পর অফিস থেকে এখানে আসবে। বাবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল সাদিয়া। অধীর আগ্রহে মায়ের মুখখানা দেখার জন্য সে অস্থির হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাদিয়ার বড় ভাবি মিম এসে দরজা খুলে দিল। মিম সাদিয়াকে দেখে ভয় পেয়ে যায়। মিমের চোখে মুখে ভীত ভাবটা লক্ষণীয়। সাদিয়া মিমকে জিজ্ঞাসা করে, কেমন আছো ভাবি? মিম জোরপূর্বক হেসে আমতামতা করে বলে, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি যে আসবে বলে না তো একবারও। ভাবলাম তোমাদেরকে একটা সারপ্রাইজ দে। কেমন লাগলো সারপ্রাইজ? মিম হাসার চেষ্টা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সাদিয়া মিমকে তাড়া দিয়ে হাতের মিষ্টির প্যাকেটগুলো দেখিয়ে বলে, এভাবে কোথায় হারালে? এই প্যাকেটগুলো ধরো। মিম প্যাকেটগুলোর দিকে তাকিয়ে বলে, কি আছে এতে? সাদিয়া হেসে বলে, বলছি তো আগে ঘরের ভেতরে ঢুকতে তো দাও। মিম জোরপূর্বক হেসে সরে দাঁড়ায়। সাদিয়া ঘরের ভেতরে ঢুকে মিষ্টির প্যাকেটগুলো ডাইনিং টেবিলে রেখে তার মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, কোথায় তুমি? এদিকে আসো। মাকে ডাকতে ডাকতে সাদিয়া মায়ের ঘরের দিকে যায়। মায়ের ঘরে গিয়ে দেখে তার মা ফ্লোরে বসে নিজের ঘর মুছছেন। সাদিয়ার মা রোকেয়া আক্তার মেয়েকে দেখে থতমত খেয়ে যান। তিনি উঠে দাঁড়িয়ে আমতামতা করছেন। সাদিয়া অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। অবশ্য একটু আগেও সাদিয়া মায়ের ঘরে প্রবেশ করার আগে দেখেছে তার মায়ের ঘরের বাইরের দিকেও ভেজা ভেজা। তার মানে এগুলো তার মা মুছেছেন। সাদিয়া অবাক কণ্ঠে মাকে প্রশ্ন করে, মা, তুমি ঘর মুছছো কেন? রোকেয়া আক্তার কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনি হাসার চেষ্টা করে বললেন, নামাজ পড়ব তো, তাই ঘরটা একটু মুছে নিচ্ছে। কিন্তু তুমি মুছছো কেন? কাজের মহিলা তো প্রতিদিন আসেন। আর তাছাড়া ঘরে যদি এখন মোছার দরকারও হয় তবে ভাবি কি বলতে পারতে, ভাবি মুছে দিত। এ কথা শুনে মিম আগ বাড়িয়ে বলে, আসলে আপু আমার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, গলাও ব্যথা করছে। তাই মা যখন আমাকে ঘরটা মুছে দিতে বললেন তখন মাকে বলেছি এখন ঘরটা মুছতে পারবো না, তাই মা নিজে মুছতে শুরু করেছেন। আমি অনেকবার মাকে মানা করেছি যে এখন ঘরটা মুছতে হবে না, কাল সকালে যখন বউ আসবে তখন তো মুছেই দিবে। রোকেয়া আক্তার মিমের সাথে তাল মিলায়। সে আমতামতা করে হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ রে বৌমা, বৌমা আমাকে অনেকবার মানা করেছে। এ ঘর না মুছে আমি তো নামাজ পড়তে পারবো না, তাই ঘরটা একটু মুছে নিলাম। সাদিয়া ভ্রুকুচকে মাকে প্রশ্ন করে, আজকে সকালে কি বুয়া আসেনি? তুমি কেন ঘর মুছছো? তাছাড়া সকালে ঘর মুছলে এখন তো এত নোংরা হওয়ার কথা না, বাসাতে কোনো বাচ্চাও নেই যে ঘর নোংরা করবে। রোকেয়া আক্তার জবাব দেওয়ার পূর্বেই মিম বলে ওঠে, এসেছিল তো, আসলে মায়ের রুমে তেল পড়েছিল, মা মাথায় তেল দিতে নিয়েছিল তাই। সাদিয়ার মনে সন্দেহের দানা বাঁধে। সে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করে, তেল? তেল পড়লে পুরো ঘর মুছতে হবে? তাও এতটা? পুরো ঘর? মিম এবার কি জবাব দিবে ভাবছে। সে মাথা নিচু করে আমতামতা করছে। তার মাঝেই রোকেয়া আক্তার বলেন, আরে বাদ দে তো এসব, তুই সবে এলে, রেস্ট কর। আমার হুট করে মনে হলো ঘর মুছতে, আর তেলও পড়েছিল, তাই মুছে ফেলেছে। তাছাড়া ঘর একটুখানি মুছতে আমার ভালো লাগে না, মুছলে পুরো ঘরটাই মুছব। সাদিয়া বুঝলো এতে ঘাপলা আছে, তাই সে তার মা আর ভাবিকে খাটালো না। মা জানো, তোমার জামাই রাদিফ আজকে প্রমোশন পেয়েছে। ও আমাকে ফোন করে বলা মাত্রই আমি মার্কেটে গিয়ে মিষ্টি নিয়ে চলে আসলাম। সন্ধ্যায় অফিস শেষে রাদিফও এখানে চলে আসবে, আমি ওকে এখানে আসতে বলেছি। রোকেয়া আক্তার ভীষণ খুশি হন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করেন, তোর শাশুড়িকে খবরটা জানিয়েছিস? সে তো ভীষণ খুশি হবে নিশ্চয়ই, রাদিফ কতদিন ধরে প্রমোশনের চেষ্টা করছিল। সাদিয়া মুখে বিরক্তিভাব প্রকাশ করে বলে, ওর মাকেও নিজেই বলবে, আমি কেন বলতে যাব? এতক্ষণে নিশ্চয়ই বলেও দিয়েছে। ও আবার ওর মাকে না বলে থাকতে পারে নাকি? মা বলতে জানপ্রাণ দিয়ে দেয়। সাদির মুখের অভিব্যক্তি দেখে রোকেয়া আক্তার একটু মন খারাপ করলেন। মেয়েকে তিনি সবসময় বড়দের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসতে শিখিয়েছিলেন, কিন্তু হুট করে তার মেয়ে যে এতটা বদলে যাবে তা তার ধারণাও ছিল না। রোকেয়া আক্তার হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলে হলে হওয়া উচিত জামাই বাবাজির মতো। মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা তার কোনো অংশে কম নেই। এমন ছেলে জামানায় পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সবার ঘরে এমন ছেলে দিক, আর ছেলের বউ দিক যে কিনা মেয়ের মতো হবে। সাদিয়ার মুখ কালো হয়ে গেল। মাকে ও ভাবিকে আর কিছু বলল না। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে রেস্ট নিতে গেল। সন্ধ্যাবেলা যখন রাদিফ অফিস থেকে সরাসরি শ্বশুরবাড়িতে আসে তখন সাদিয়া রাদিফের পাশে সোফায় বসে বলে, শোনো না, মাকে ভাবছি একটা জামদানি শাড়ি দেব, আর ভাবিকেও একটা জামদানি শাড়ি, ভাইয়ের জন্য পাঞ্জাবি। সামনে তো ঈদও চলে আসছে, তোমার প্রমোশন ও ঈদের উপলক্ষে একেবারে দিয়ে দেব। রাদিফ কিছু একটা ভেবে বলে, তাহলে একটা লিস্ট করে নাও। আমার আম্মার জন্য একটা জামদানি শাড়ি, আমার বোনের জন্য একটা জামদানি শাড়ি, আর আমার ভাইয়ের বউয়ের জন্য একটা জামদানি শাড়ি দিব। যখন সবাইকে শাড়িই দিব। আর পাঞ্জাবি লিস্টেও আমার বোনের জামার জন্য পাঞ্জাবি, আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি। রাদিফের কথাগুলো সাদিয়ার পছন্দ হয়নি।
তাই সে মুখ গোমড়া করে চুপচাপ করে বসে রইল। প্রায় কিছুটা সময় সাদিয়াকে চুপচাপ থাকতে দেখে রাদিফ বেশ অবাক হল। সাদিয়ার দিকে তাকিয়ে রাদিফ বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমি তোমাকে আমার মা ভাবিকে কিছু দেওয়ার কথা বললে তুমি তোমার পরিবারের কথা টেনে আনো কেন? রাদিফের সহজ জবাব, কারণ ওরা আমার পরিবার, যেমনটা তোমার ভাই ভাবি এরা তোমার পরিবার। সাদিয়া যেন ফুঁসে উঠল। সে বলল, কি বলতে চাও তুমি? কিছুই না, তুমি তোমার পরিবারকে আমার প্রমোশনের খুশিতে যা দিতে চাইছো আমি তো তা নিষেধ করিনি, তাই আমি আমার পরিবারকে কি দিব না দিব তাতেও তুমি নিষেধ করতে পারবে না। যত হোক টাকাটা তো আমি দেব, তুমি তো দিচ্ছ না। সাদিয়া হতবাক হয়ে গেল, কিছুটা চিৎকার করে বলল, তুমি কি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? রাদিফ হাসল, অতঃপর বলল, কই না তো, আমি তোমাকে খোঁটা দেব কেন? আমি জাস্ট আমার কথাটা বললাম, আমার টাকা আমার পরিবারকে দেব, তাতে তোমার প্রবলেম হওয়ার কথা না। আমি চাকরি করি না বলে আজ তুমি আমাকে এসব শোনাচ্ছ? তোমার ইনকামের টাকায় আমার পরিবারকে গিফট দেব বলে এসব শোনাচ্ছ? সাদিয়া, তুমি ভুল বলছো। তুমি যখন তোমার ভাই ভাবিকে কিছু দিতে চাইছো আমার মনে হলো একসাথে কিনে ফেললে ভালো হয়, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি যখনই আমার পরিবারের জন্য কিছু কিনতে চাই তখন তুমি রাগঢাক কেন করো? যাও, তোমার দিতে হবে না। সাদিয়া রাগ করে বসে রইল। সাদিয়ার উচ্চস্বরে কথা বলায় সাদিয়ার ভাই সাইফ, মিম ও রোকে আক্তার ড্রয়িং রুমে হাজির হয়। মিম ও রোকে আক্তার রান্নাঘরে ছিলেন। রাদিফ ওনাদের আসতে দেখে কিছু বলতে চেয়েও বলল না। সাদিয়া আবারও চিৎকার করতে নিলে রোকে আক্তার এবার মেয়েকে চর দিয়ে বসেন। সাদিয়া হতবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। রোকে আক্তার বলেন, তোকে কি আমি কিছু শেখাতে পারিনি? কিচ্ছু না? ব্যবহার, সম্মান, শ্রদ্ধা এসবের জ্ঞান দিতে পারিনি বলেই আমার মনে হচ্ছে। জামাইয়ের সাথে এত চিৎকার করছিস কেন? জামাই তার পরিবারকে কি দেবে না দেবে তাতে তোরা তো মাথা ব্যথা কেন? সে তার সন্তান ও ভাই হওয়ার হক আদায় করছে, তাতে তুই কেন আপত্তি করছিস? তোর ভাই যখন তোকে কিছু দেয় তখন মিমকে আপত্তি করে? বরং মিম তো নিজ হাতে এনে দেয়, আমাকেও জিজ্ঞাসা করে তোর কোনটা পছন্দ হবে। আজকে আমাকে একটু ঘর মুছতে দেখে পরোক্ষভাবে মিমকে কত কথা শোনালি, কিন্তু তুই তো কিছু জানিস না। সাদিয়া মাথা নিচু করে রাখল। মিম রোকে আক্তারকে বাধা দিতে আসলে রোকে আক্তার মিমকে ধমক দেন, তুমি চুপ করো বৌমা। আর সাদিয়া, আসলে বিকেলে ওসব তোর রিয়াকশন দেখার জন্যই ছিল। রাদিফ কয়েকদিন আগে ওর মায়ের প্রতি তোর রূঢ়তার কথা আমাকে জানিয়েছিল। আজ তুই আসার আগেই রাদিফ তার মায়ের পর আমাকে ফোন করে তার প্রমোশনের খবরটা জানিয়েছে। এও বলেছে তুই মিষ্টি নিয়ে আসছিস। তখন আমি মিমকে এসব করতে বলেছি। তুই আমার ক্ষেত্রে যেমন রিয়াকশন দিচ্ছিস নিজের শাশুড়ির ক্ষেত্রে তার উল্টো। সংসার আলাদা করেছিস, তখন আমি তোকে কিছু বলতে আসিনি। তুই আমাদের বলতি তোর শাশুড়ি ভালো না, তোর খুঁত ধরে। তাহলে তোর ছোট যে কিভাবে শাশুড়ি সংসার করছে? তোর শাশুড়ি তো বেশিরভাগ সময় সেখানেই থাকে। রাদিফ আমাদেরকে তোর ব্যাপারে কিছু বলতে চায়নি, কিন্তু তোর শাশুড়ি তোদের বাসে আসলে তুই যে ওনার সাথে খারাপ ব্যবহার করিস সেসব বাড়ির কাজের মহিলা রাদিফকে রাস্তায় দেখার পর সব বলেছে। সাথেও বলেছে তুই নাকি বুয়াকে দুপুরের খাবারে মাছের পিস দিলেও তোর শাশুড়িকে দিস না। তোর শাশুড়ির তো কিডনির রোগ নাই যে তাকে প্রোটিন দিবি না, তার তো ডায়াবেটিস। সেখানে কিন্তু বলা আছে নিয়মিত পরিমাণে সব উপাদান খেতে। আর রাতে তো তিনি সবজি দিয়ে রুটিই খান। তবে সেটা নিজের ছেলের বাড়িতে এসে কি মাছ মাংস খাওয়ার অধিকার রাখে না? এখন আমার কথা হলো কেন? এখন তুই বলতে পারিস বুয়ার সাথে তোর শাশুড়ি হাত মিলিয়েছে, কিন্তু বুয়াকে তো তুই তো নিজের কাজে এনেছিস। আর তোর শাশুড়ি এক সপ্তাহের বেশিতেও তোদের বাসায় থাকেই না। বুয়াকে তুই চোখে চোখে রাখিস, তবে হাত মিলালো কখন? তুই যদি রাদিফের মাকে মা ভাবতে না পারিস তবে রাদিফ কেন আমাকে মা ভাববে? তোর যেমন রাদিফের মায়ের সাথে রক্তের সম্পর্ক নেই, তেমনি আমারও তো রাদিফের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। আজ আমি ঘর মুছেছি বলে কত কথা বললি, তাহলে তুই যদি তোর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে পারিস তবে মিম কেন পারবে না? সত্যি বলতে আমার লজ্জা করছিল যখন জামাই বাবাজি তোর নামে কথাগুলো আমায় বলছিল, আর আজ তা নিজের কানে শুনলাম। সাদিয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলল, মাফ করে দাও মা আমায়, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবতাম শাশুড়ি মানেই খারাপ। আমি রাদিফের মায়ের কাছে মাপ চেয়ে নেব। সব শাশুড়ি যেমন খারাপ হয় না তেমন সব বউরাও ভালো হয় না, কথাটা মনে রাখিস। সাদিয়া নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হল। আঁকি বাজারের ব্যাগ এনে ঈশানের সামনে বাড়িয়ে পড়ল, নাও ধরো। ব্যাগ দিয়ে আমি কি করব? ব্যাগ দিয়ে মানুষ কি করে? সতেপাতি আনে, আমিও তার জন্য দিচ্ছি। হ্যাঁ কি বললো? আমি পারবো না, আমার শরম করে। বউয়ের বাপের বাড়ি যখন বসে বসে ঘর জামাই থেকে খাচ্ছ এবেলায় শরম করে না? তুমি কিন্তু খোটা দিচ্ছ আখি। এখন বাজারে না গেলে আরও দিব, দিতে দিতে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। এই বাড়িঘর ছাড়া ছেলেটাকে বিয়ে করার সময় মনে ছিল না? তখন তো খুব করে বলেছিলে তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না। আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার নিজস্ব বাড়িঘরে নেই, আমার মতো ছেলের জন্য নিজের জীবন নষ্ট করো না। কাঁদতে কাঁদতে আমার শার্ট ভিজিয়ে ফেলে কি বলেছিলে? তুমি হলে চলবে, দরকার হলে আমার বাড়িতে ঘর জামাই থাকবে, তাও আমাকে চাই। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে তোমায় ভালোবেসেছিলাম, আমার জীবনটা বাঁশপাতা বানিয়ে দিলে। এখন আফসোস করে লাভ নেই, এই ভাদামের সাথেই তোমাকে থাকতে হবে। হ্যাঁ, আফসোস করে কী লাভ? দোষ তো আমার নিজের, কাউকে দোষারোপ করতে পারবো না। কেন যে তোমাকে বিয়ে করলাম? বাবা বলেছিল
এই অপদার্থ ছেলে থেকে বহুগুণ ভালো ছেলে আমাকে এনে দেবে। তার কথা শুনিনি, জিদ ধরে বসেছিলাম এই অপদার্থ ছেলেকে আমার লাগবে, তার মাসুল খুব ভালো করে দিতে হচ্ছে আমায়। ভুল করেছ, মাসুল দিতেই হবে, কি আর করার বলো। বান্ধবীরা দেখা হলেই মুখ টিপে টিপে হেসে জিজ্ঞেস করে, কিরে আখি, শুনলাম তুই ঘর জমায় থাকিস, সবার কপালে সুখ সয় না, আমাদের দেখ, আমার স্বামী নিজস্ব 4 তলা বাড়ি আছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? শুনবে না, এরা বান্ধবী নামের কলঙ্ক, এরা আসি তোমাকে পিন মেরে কথা শোনাতে। শোনাবেই তো, শোনানোর কাজ করে নিয়েছি আমি, এখন ওদের দোষ কি? আজকাল কেউ কাউকে খোঁচা মারার বিষয় পেলে ছেড়ে দেয় নাকি? তোমার বাবাকে বললাম উত্তরের ফ্ল্যাটটা আমার নামে লিখে দিক, তাহলে তার ঘর জমে থাকি না। কি বলো তুমি? না মানে আমার নামে লিখে না দিক, তোমার নামে লিখে দিতে পারে, তোমার মানেই তো আমার। এ আসে রাতের ঘুম হারাম করো না, এবার কি বাজারটা করে আনো। তোমাকে বললামই তো, বাজার করতে আমার শরম করে। আখি তেতো গলায় বলে উঠল, বাজার করতে শরম করবে কেন? তুমি কি বাজারে নতুন বিয়ে করতে যাচ্ছ নাকি? না। তাহলে তো শরম আসে কোথা থেকে শুনি? শ্বশুরবাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করতে যখন শরম করে না, তাহলে বাজার করতে গিয়ে কিসের শরম? তুমি আমায় অপমান করছো। আরও করবো না গেলে। দাও ব্যাগ দাও, পাপ করেছি বিয়ে করে, এখন পুণ্য করে সে পাপ গোছায়। ঈশান তেড়ে মেরে ব্যাগ নিয়ে দরজা অব্দি গিয়ে ফিরে এলো, মুখ কাচুমাচু করে বলল, আখি কি হয়েছে? বাজার করতে পাঠাচ্ছ, টাকা দিবে না? ওরে আল্লাহ, একদিন একটু বাজার করে খাওয়াতে পারবে না? সে টাকাও আমার বাপে দিতে হবে? কাকে বিয়ে করলাম আমি? আমার হাতে এখন টাকা নেই। থাকলো কবে? তুমি টাকাটা দিয়ে দাও না, সামনের বার সত্যি বলছি আমি নিজের টাকায় বাজার করে খাওয়াবো। সামনের বার আসতে আসতে বোধ হয় আমি কবরে চলে যাব। ঈশান অনুরোধের সুরে বলল, প্লিজ বউ, এবারের মতো বাঁচিয়ে দাও। আসলেই বাদামে বিয়ে করেছি আমি। কপট ট্রাক দেখিয়ে আখি টাকা বের করে ঈশানের হাতে দিল। নাও, এবার বাজারে না আমায় ধন্য করো। মানুষের কথা কম শোনাবে না। বিয়ের পর স্বামীর জন্যই বাপের কাছে হাত পেতে টাকা চাইতে হয়, আরও কত কিছু করতে হবে তোমার জন্য। এর থেকে কানা লুলা খোড়া অচল লোকে বিয়ে করলে আমার রক্ষা হতো। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, এখন ঘা সারাতে হবেই। এই বিষয়টা আগে বোঝা উচিত ছিল তোমার। তোমাকে ভালোবাসাই আমার জীবনের সব থেকে বড় ভুল। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। কিছুই করার নেই, এটাই বাস্তব। তোমার বাস্তবের খেতা ফুরি, চোখের সামনে থেকে দফা হও। কি কি আনবো বলে দিলে না? তোমার যা খুশি তাই এনো। আখি মুখটা ঝামটা মেরে চলে গেল। ঈশান কিছু সময় দাঁড়িয়ে থেকে বাজারের দিকে রওনা দিল। দুপুরে খেতে বসেছে ঈশান ও তার শ্বশুর মোহাম্মদ আলী। আখি ও তার মা সাবিনা আক্তার খাবার পরিবেশনের তদারকি করছে। তোমার চাকরি কেমন চলছে? শ্বশুরের কথা বুঝতে না পেরে ঈশান খাওয়া রেখে কপাল কুঁচকে একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, জি আব্বা। কপাল কুঁচকাচ্ছ কেন জামাই? তোমার চাকরির খবর জিজ্ঞেস করলো, বলো। তোমার চাকরির খবর জিজ্ঞেস করলাম। এখনো হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। হয়ে গেলেই ভালো, একটা নতুন বাসা দেখা শুরু করো। কেন আব্বা? কিরকম কথা? বউকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে না? আগে চাকরি পাই, তারপর না হয় বাসা খুঁজব। আগে থাকতে খোঁজা আরম্ভ করো, জিনিসপত্রের যে দাম বেড়েছে এর সাথে বাড়ি ভাড়াও হুড়হুড় করে বাড়বে। নতুন বাসা কি দরকার? আমরা এখানে ভালো আছি। শুধু শুধু বাসা ভাড়া দিয়ে টাকা নষ্ট করার কি দরকার আছে বলুন? আপনার এত বড় ফ্ল্যাট বাসা, আপনারা একা দুজনে থাকেন, আমরা আপনাদের সাথে সামিল হলাম। আপনার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। আপনার এত এত উপার্জন কে খাবে বলুন? আপনাদের ছেলেও নেই, আমি ছেলের মতো। ছেলের মতো কি, আমি আপনাদের ছেলেই। সারা জীবন শ্বশুরের উপার্জনে চলবে? তুমি কি আজীবন এ বাসায় ঘর জমে থাকার নিয়ত করেছ? বিষয়টা তা নয়, আপনাকে বুঝিয়ে বলি মা। শ্বশুর আব্বা মারা গেলে তার এত এত সম্পত্তি কে দেখবে বলুন? ছেলে মানুষ বলতে আমিই আছি। চাকরি বাসা ভাড়া করার কি দরকার? শুধু শুধু টাকা খরচ। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মোহাম্মদ আলী সাহেব মেয়ের দিকে তাকিয়ে কটমট জবাবে বলল, আমি আগেই বলেছিলাম এই ছেলে 1 নম্বরের অপদার্থ। আমার কথা শুনলি না, একে না পেলে মারা যাবে, প্রয়োজন হলে বিষ খাবে। এর থেকে 1000 গুণ ভালো ছেলে আমি তোর জন্য এনে দিতাম। কত বড় বড় ঘর থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, তোর মুখের দিকে তাকিয়ে এই গর্দবের সাথে বিয়েতে রাজি হয়েছি। আব্বা ওকে বইগেন না, ওর সিদ্ধান্ত নিয়ে আজকাল ও নিজে আফসোস করে। আপনি আফসোসের পরিমাণ বাড়ালে যে কোনো সময় আবার বিষ খেয়ে বসতে পারে। তুমি চুপ করো, বাবার সাথে সুর মিলে ভালো স্বাস্থ্য হবে না। কি শুরু করলে বলো তো? খেতে বসে এত কথার কি দরকার? পরে বললেই তো পারো। সবাই চুপ হয়ে গেল। আখির চোখটা টলমল করছে। তা দেখে সাবিনা আক্তার মেয়ের হাত ধরে চোখ দিয়ে আশ্বস্ত করল। মোহাম্মদ আলী সারা রুম পায়চারি করছেন। সাবিনা আক্তার খাটে বসে বসে স্বামীর মতিগতি লক্ষ্য করছেন। হঠাৎ পায়চারি থামিয়ে হুঙ্কার দিয়ে বলল, তোমরা মেয়ের জন্য এমন ছেলেকে আমার সহ্য করতে হচ্ছে। আসপর্দা দেখেছ?
আমাকে বলে চাকরি করলে কি হবে? আমার এত টাকা কি আমি ওর জন্য জমিয়েছি? কি আরম্ভ করলেন? একটু চুপ করে এখানে বসুন, আপনার প্রেশার বেড়ে যাবে। এ আপদ আমার ঘর থেকে না নামলে প্রেশার আমার এমনি কমবে না। মানুষ মেয়ে বিয়ে দিয়ে দায়িত্ব থেকে বেঁচে যায়, আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। জামাই সহ মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে। কিছুদিন পর নাতির খরচ আমাকেই চালাতে হবে, তার 14 গোষ্ঠী শুদ্ধ সব আমাকে সামলাতে হবে। ভেবেছিলাম মেয়ের বিয়ে দিয়ে এবার স্বস্তি নিঃশ্বাস ছাড়বো। আমার কপাল দেখো, স্বস্তি নিঃশ্বাস তো দূরে থাক, অস্থিরতা যান শেষ। যা হওয়ার হয়ে গেছে, এখন আমি বা আপনি কি তা বদলাতে পারবো? পারলে ভালোই হতো। মেয়েটাকে পই পই করে মানা করেছিলাম, এমন ছেলেকে বিয়ে করার দরকার নেই। তোমার মেয়ে শুনলো না আমার কথা, আমাকে উল্টো মরে যাওয়ার ধমকি দিয়ে বিয়ে করেই ছাড়লো। এবার মজা বুঝুক। ভালোবাসবি ভালো কথা, ভালো ছেলে দেখে করবি, তা না করে একটা অপদার্থ ছেলেকে বেছে নিল। আর ছেলের কথা কি বলবো, সে বড়লোক মেয়ে পেয়ে ফাঁসি নিয়েছে। সামনে থেকে হাত খরচের 1 টাকাও দিব না আমি। বিয়ে হয়েছে, হাত খরচ স্বামী থেকে নেবে, তার স্বামী কিভাবে দিবে, কোথা থেকে দিবে সে জানে। আমার এত যন্ত্রণা ভালো লাগে না। আমি স্বস্তিতে 2 চোখের পাথা বন্ধ করে কবরে যেতে চাই। মোহাম্মদ আলীর আগে গজগজ করছে। সাবিনা আক্তার দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তিনিও শঙ্কায় আছেন। গাল ফুলিয়ে বসে আছে আঁখি। ঈশান বেশ কয়েকবার গলা ঝেড়ে কাশি দিলেও আঁখির দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। পাশে বসে বউর হাতটা কোলে নিয়ে ঈশান বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না তোমার সারপ্রাইজ? সত্যি তো? হ্যাঁ সত্যি, সারপ্রাইজের কোনো দরকার নেই। তুমি বরং একটা চাকরি ও বাসা ভাড়ার চেষ্টা করো, তাতে আমি খুশি হব। তোমার আমাকে বিয়ে করে খুব আফসোস হয়, তাই না? হ্যাঁ, অনেক আফসোস হয়। নিজের কপাল চাপড়ে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে। দেখলে তো তোমার ভালোবাসা কতটা খাঁচ্ছিল। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে তুমি এখন আফসোস করে যাচ্ছ। এসব আজারের কথা শোনার সময় নেই আমার। তোমার কাজ থাকতে না পারে, আমার আছে। আমি এখন ঘুমাবো। ঝাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে আঁখি শুয়ে পড়ল। ঈশান এক পলক সেদিকে তাকিয়ে মাথা নুইয়ে ফেলল। মা, তোমার জামাই তোমাকে কিছু বলে গেছে? না রে মা, ঈশান কখন গিয়েছে আমি বলতেও পারি না। সকাল থেকে মানুষটা বাসায় নেই, রাত হতে চলল, তবুও কোনো খবর নেই। কল দে। বিকেল থেকে কল দিয়ে যাচ্ছি, মোবাইলও বন্ধ। মাঝে মাঝে বাসায় থাকে না, সকালে গিয়ে বিকেলে চলে আসে। আমি ভেবেছিলাম তেমনই হবে। বিকেল ফুরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, কোনো খোঁজখবর নেই। আমার ভয় করছে মা, কোনো বিপদ হলো না তো? আল্লাহ কর, বাজে চিন্তা মাথায় আনিস না। আঁখি চিন্তায় ছটফট করছে। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। দেখ জামাই এলো নাকি? হ্যাঁ দেখছি। আঁখি প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে হতবাক। ঈশান ফর্মাল গেট আপে ক্লান্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিল এতক্ষণ? সকাল থেকে লাপাত্তা হয়ে গেছো। তোমার মোবাইলের কি হয়েছে? কল দিতে গিয়ে হয়রান হয়ে গেছে, বন্ধ কেন বলছে? ভেতরে ঢুকতে দাও, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব। 1 গ্লাস পানি এনে দিবে? জামাই এসেছ? কোথায় ছিলে সারাদিন? আমরা চিন্তা করতে করতে শেষ। বলছি মা, একটু জিরিয়ে নেই। ঈশান ক্লান্ত দেহটাকে টেনে রুমে নিয়ে গেল। ধপ করে খাটে শুয়ে হাত পা ছড়িয়ে দিল। আঁখি পানির গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকে বলল, তোমার জন্য চিন্তা হয় আমার। একটা কল দিয়ে বলে দিতে পারতে তুমি কোথায় ছিলে। আমি দুশ্চিন্তা করতে করতে ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশান গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে বলল, কাজে গিয়েছিলাম। কি কাজ? চাকরি পেয়েছি। আঁখি বিস্ময়ে চোখ প্রায় কোটর থেকে বের করে চেঁচিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আমি দেখি কিছু বললে না। গতকাল বলতে চেয়েছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু তুমি শুনতে যাওনি। সরি, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না। 2-3 দিনের মধ্যে আমরা নতুন বাসায় উঠব। আজকে অফিস শেষে বাসা দেখতে গিয়েছিলাম, তাই এত দেরি হলো। আঁখি খুশি মনে স্বামীকে জড়িয়ে ধরল। তোমায় কত শত কথা বলেছি, মাফ করে দিও। আরে পাগলি, সমস্যা নেই। এখন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে তোমার স্বামী অপদার্থ নয়। আঁখি ফিক করে হেসে ঈশানের বুকে মৃদু কিল বসিয়ে দিয়ে বলল, আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। দাঁড়াও, মাকে খবরটা দিয়ে আসি। বাবাকেও কল করে বলবো আমার স্বামী চাকরি বাসা দুটো জোগাড় করে ফেলেছে, এখন আর তাকে অপদার্থ বলতে পারবে না। আঁখি ছুটল মায়ের কাছে, ঠোঁটে তার এক টুকরো প্রশান্তির হাসি। অবশেষে সে নিজের নামের পাশ থেকে ঘর জামাই ট্যাগটা উঠাতে পেরেছে। বলদা পোলার কাছে বাপে বিয়ে দিচ্ছে। বাজার থেকে আনতে বলছে আলু আর গম, নিয়ে আসছে শাল গম। এবারটা মাথার বুদ্ধির সাথে কি কানটাকেও খাইছো? তুমি আমার সাথে এরকম করো কে বউ? না, তোমার মাথায় তুলে নাচবো? আমার জীবনটারে শেষ করে দিল। আব্বু, কার হাতে আমাকে তুলে দিচ্ছ? আর বাজার কই? আজকে এক্সট্রা বোনাস পেয়েছিলাম, তা দিয়ে জিনিসগুলো আনতে পারছি। আমাকে উদ্ধার করে ফেলছ। তোমাকে কোনোদিন খুশি করতে পারলাম না। পারবাও না। নাও বাজার ধরো, যাও হাত মুখ ধুয়ে খেতে আসো।
তোমাকে বিয়ে করা আমার জীবন শেষ। আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক বাড়িতে, সেখানে বিয়ে দিছে সামান্য একটা সেলসম্যানের সাথে। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, না অন্যটা দেখে মন খারাপ করা উচিত নয়। তুমি থামো, করো তো সেলসম্যানের কাজ, আবার বড় বড় কথা বলো। কথা বাড়িও না, আমার মেজাজ গরম আছে বলে দিলাম। কোন দিন ঠান্ডা থাকে তা যদি বলতে, তাহলে আমি সেই দিনটাকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখতাম। মুখে মুখে তর্ক করো আজকাল। আমি বলে তোমার সংসার করছি, নুন আনতে পান্তা ফুরায়, এমন সংসারে কোন মেয়ে লোক থাকে? আমার মতো সুন্দরীকে বিয়ে করেও তোমার আফসোস করতে হয় কেন? আল্লাহর কাছে লাখো কোটি বার শুক্রিয়া জানাও। সুন্দরী বিয়ে করে ভুল করেছি। বংশ স্ট্যাটাস দেখে ভেবেছিলাম অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার বাবা যথেষ্ট একজন ভালো মেয়ে, সহজ সরল মাটির মানুষ, নম্র ভদ্র, অমায়িক ব্যবহার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি পস্তাচ্ছি। সারাদিন শুধু নাই নাই করো, না আমাকে সম্মান করো, না সংসার সুন্দর করে করো। সারাদিন শুধু অপরে কী করলো কী কিনলো তা নিয়ে বসে থাকো। এটা কি কোনো লক্ষ্মীমের বৈশিষ্ট্য? তুমি আমার এই কথা বলতে পারলে? আমার বংশ পরিচয় নিয়ে কথা শোনালে? আবার লক্ষ্মীমের বৈশিষ্ট্য শেখাও। একটা থাকলে আরেকটা নেই। আজ এইটা শেষ হয়ে যায়, কাল ওইটা। কীরকম একটা ভাড়া বাসা রাখছো? সকালে গ্যাস থাকে না, বিকালে পানি থাকে না, এসব মেনটেন করে আমি কীভাবে চলি সে খবর রাখছো? তোমাকে কিছু বললেই কথা কাটাকাটি করো। আমার সাথেই পারলে। এত কথা শুনেও অভাব অনটন নিয়ে সংসার করে তোমার মন পেলাম না। দয়া করে এখন নতুন নাটক শুরু করো না। ক্ষুধা লাগছে, খাবার তো। নাটক তো আমি একাই করি, আর কেউ করে না। সব দোষ আমার। থাকবো না তোমার সংসারে, আজই বাবার বাড়ি চলে যাব। দেখি কে আটকে আমারে। হ্যাঁ, একটা কিছু হলেই তো বাবার বাড়িতে চলে যাওয়ার ধান্দা। ছুতা পেলেই হলো, দৌড়ে বাবার বাড়ি চলে যাবে। ছত্ত সব, এত অশান্তি ভালো লাগে না। তা আমি বিরক্তিতে কপাল কুঁচকে রুমে চলে গেল। দিনকে দিন তার স্ত্রী অহনার চাইছে স্বভাবটা বেড়েই চলেছে। অহনা ইতিমধ্যে মেঝেতে বসে মরা কান্না জুড়িয়ে দিয়েছে। বাসার ভেতরে ঢুকলো পাশের ফ্ল্যাটের ভাবি নীলা। তার হাতে স্বর্ণের দুটো ছোট দুল। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভাবি অনেক ভালো। আজকে আমি কতটা খুশি তা আপনাকে বোঝাতে পারবো না। এত খুশির কারণ কি ভাবি? আপনার ভাই কিনে দিচ্ছে। কবে থেকে বলছিলাম এক জোড়া কানের চুল কিনে দাও। দিব দিব বলে অবশেষে 1 মাস পর দিল। কেমন হয়েছে ভাবি? হ্যাঁ ভাবি, খুব সুন্দর হয়েছে। আপনার ভাগ্য অনেক ভালো বলতে হয় ভাবি, নয়তো প্রতি মাসে মাসে ভাই আপনাকে এত গহনা, কসমেটিক্স, জামা কাপড় কিনে দিত না। আর আমার কপাল দেখেন, 6 মাস অন্তর এক সেট ভালো 3 পিসও জোটে না। মন খারাপ করবেন না ভাবি, সবার কপালে কি সব জুটে? আমার কপাল সত্যিই ভালো, তাই এমন স্বামী জুটেছে। ও, আরেকটা সুখবর আছে ভাবি। কী সুখবর ভাবি? আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, স্যালারি আগের চেয়েও 1.5 গুণ। তা ভাবি, ভাই কি এখনও সেলসম্যানের কাজই করে? জি ভাবি। ও, এত কম বেতনে সংসার চালান কী করে ভাবি? আমার তো ভাবলেই দম বন্ধ লাগে। আপনি দেখে সংসার করছেন, আমি বলে করতাম না। ভাবছি সামনের মাসে নতুন ফ্ল্যাট নেব। এত কম দামি ভাড়া বাসা এখন আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বাসা এখন ছেড়ে দেবেন? হ্যাঁ ভাবি, আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, এসব বাসায় কি এখন মানায়? একটা লোক আসলে দেখে কি বলবে? নতুন কতগুলো ফার্নিচার বানাবো, ফ্ল্যাটের ভেতরটা ঝকঝকে তকতকে করব, তারপর সেখানে উঠব। আমিও চিন্তা করব কিছু ফার্নিচার কিনবো। এগুলো অকেজো, পালিশ নষ্ট হয়ে গেছে, নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। কী যে বলেন ভাবি, ঠিকমতো দুবেলা খেতে পারেন না, আবার ফার্নিচার কেনা চিন্তা করেন। হাসালেন। লজ্জায় অপমানে অহনার মুখ লাল হয়ে গেল। তবে নীলাকে সে কিছু বলল না। নীলা নিজেকে সামলে হাসতে হাসতে বলল, এক কাজ করুন ভাবি, ভাইকে সেলসম্যানের কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো জব খুঁজতে বলেন। এই স্যালারি দিয়ে আজকাল সংসার চলে না। তাও টেনে টুনে আপনি কী করে সব সামলাচ্ছেন আপনি ভালো জানেন। যাকে, যার যার ব্যাপার। আজ উঠি ভাবি, ওইদিকে কত কাজ পড়ে আছে, একা একা সামলাতেও পারি না। নতুন বাসে উঠলে একটা কাজের মেয়েও নেব। আবার আসবেন ভাবি, বসলেন তো না? হ্যাঁ ভাবি, আসবো, আপনিও যায়েন। দাঁড়িয়ে কথা বলার সময় নেই, গিয়ে কাজ করতে হবে। সব কাজ ফেলে আপনাকে কানের দুল দেখাতে চলে এলাম। আসি। নীলা চলে গেল। অহনা জ্বলন্ত চুলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। আমার এক জোড়া সোনার কানের দুল লাগবে। আসতে না আসতে শুরু করলা, এখনও রুমে ঢুকতে পারলাম না, আর তোমার আবদার শুরু হয়ে গেল। সারাদিন কাজ করে হয়রান হয়ে এসেছি অহনা। তোমার উচিত আমার সেবা যত্ন করা, আমার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া, তা না করে আবদার করে বসলে। আমি কিছু জানি না, আমার এক জোড়া সোনার কানের দুল লাগবেই, এবারই লাগবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি ক্লান্ত অহনা, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। আমাকে একটু ফ্রেশ হতে দাও। সারাদিন ধরে না খেয়ে আছি। একটা আবার কল দিয়ে জিজ্ঞাসা তো করতে পারতে যে খেয়েছি কি না, তা তো করনি। রুমে ঢুকতে একটা জিনিসের আবদার করে বসলে। আমাকে জীবনে কিছু কিনে দিয়েছ, তোমার সংসারে আমি কি পেলাম? কি পাওনি তাই বলো। আলহামদুলিল্লাহ বলো। আমরা যে অবস্থানে আছি তাতেই লাখ শুক্রিয়া। অনেক মানুষ এমন অবস্থানের জন্য কত শত পরিশ্রম করে যাচ্ছে, শাক দিয়ে ডাল দিয়ে 3 বেলা খাবার খাচ্ছে। অনেক মানুষ তো তাও পায় না। একটা ভাড়া বাসায় থাকছি, রাস্তায় বের হলে দেখবে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে।
তোমার নীতিবাক্য শেষ হয়েছে? শেষ হলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কিছু বলাও ভুল, এতগুলো কথা শুনিয়ে দেয়। কথা শোনানোর সময় কম কথা শোনাও না, কিছু দেওয়ার সময় কার্পণ্য করো কেন? অহনা খাটের থেকে উঠে ধূপধাপ পায়ে চলে গেল। তামিম দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। খাটে গোমড়া মুখে হয়ে বসে আছে অহনা। তামিম খাবার খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি খামোখা জিনিসগুলো নিয়ে ঝামেলা কেন করো? আমাদের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি আর কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো কথা নেই আমার। এমন হতো তুমি আমাকে এক একদিন এক এক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছ, তাহলে মানা যেত। পাশের ফ্ল্যাটে নীলা ভাবিকে তার স্বামী কত কিছু কিনে দেয়। গতকাল একজোড়া কানের দুল কিনে দিয়েছে। যখন যা চায় ভাই তাকেই তা কিনে দেয়। তোমার কাছে কিছু চাইলে বলো এখন টাকা নেই, পরে কিনে দেবো। আজকেও যায় কালও যায়, ওই জিনিসের কিনে দেওয়ার কোনো খবর থাকে না। আজ থেকে বলেছিলাম আমিও সামনে ফার্নিচার কিনবো, মুখের উপর আমাকে অপমান করে দিয়েছে। বলে দুবেলা খেতে পারি না, আবার ফার্নিচারের চিন্তা করি। ভুল কি বলেছে? শুধু শুধু ফার্নিচার কিনে টাকা নষ্ট করবার কি দরকার আছে? আগে ভালো মন্দ দুটো খেতে পারলে তবে তো ঘরের জিনিসপত্র চিন্তা করব। নীলা ভাবির স্বামী রফিক ভাই বড় পদে চাকরি করে, প্রমোশন হয়েছে। তাদের সাথে তোমার সেলসম্যান স্বামী জোড়া দিলে হবে? রফিক ভাই ঘুষ খায়, তার উপার্জন হালাল নয়। তোমার স্বামী কষ্ট করে উপার্জন করে, এক টাকাও হারাম নয়। হালাল উপার্জনে আল্লাহ যেমন রেখেছে তাতেই খুশি হও। আবার শুরু করলে। তোমার তো ন্যানিদির কথা শুনতে ইচ্ছে করছে না আমার। আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি ঘুমালাম। মুখ ঘন কালো করে বিছানার এক পাশে শুয়ে পড়ল অহনা। তামি মন খারাপ করে মেঝেতে দৃষ্টি দিয়ে বসে রইল। সকালবেলা অহনা ঘুমাচ্ছিল। তামিম দ্রুত বাইরে এসে অহনাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, এই অহনা উঠো, একটা কাহিনী ঘটে গেছে, জলদি উঠো। কি হচ্ছে, এত ডাকাডাকি করছো কেন? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলবে তো কি হয়েছে? বলছো ভয়ানক কাহিনী, সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে তা তো বলবে। পাশের ফ্ল্যাটে রফিক ভাইয়ের বাসায় দুদক কমিটির লোক এসেছে। তাদের নামে ঘুষ ও অসৎ উপায়ে টাকা উপার্জনের তথ্য পেয়েছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাত্র 40,000 টাকার কর্মকর্তার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এখন রিমান্ডে নিয়ে গেছে। কি বলো? তারপর? তারপর কি, অ্যারেস্ট করে নিয়ে গেল। দুদিন রিমান্ডে থাকলে তার চেহারার কী হাল হবে তা তোমাকে বোঝাতে পারবো না। যত টাকা পয়সা আছে তার সব এখন দুদকের অধীনে চলে যাবে। তোমাকে গতকাল রাতেই বলেছিলাম অসৎ পথে উপার্জন হারাম, এতে কোনো বরকত নেই। কি দরকার এসব করার? একটু বেশি ভালো থাকতে গিয়ে কি বিপদে পড়লো দেখেছ? আমার বোঝা উচিত ছিল বিষয়টা। আমাকে মাফ করে দিও। আমি অন্যকে দেখে তার সাথে তুলনা দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাদের যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকি। হ্যাঁ, অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমার চাচাতো মামাকে দেখলাম, উনি তো দুদকের বড় পদে আছে। মামা এসেছে? হ্যাঁ, এখনো কি যেন কাগজপত্র খুঁজছে। তাহলে তুমি দেরি করেছো কেন? যাও মামাকে ডেকে নিয়ে আসো। সকালে নাস্তাটা আমাদের সাথে খাবে। গরিবের ঘর আসবে, কী দিয়ে আপ্যায়ন করব? যা আছে তা দিয়ে আপ্যায়ন করব, তুমি জলদি গিয়ে নিয়ে আসো। তামিম বউয়ের তাড়া পেয়ে সেদিকে ছুটল। অহনা বিশ্বজয়ের হাসি দিল। তার অপমানের যোগ্য জবাব সে দিতে পেরেছে। তার মামাকে খবরটা অহনায় দিয়েছিল। হামিদা, আমাকে নুডলস বানিয়ে দাও। সোমা সোফায় বসে ফোন দেখতে দেখতে বলে। হামিদা থালা বাসন মাজছিল। ভাবি, হাতের কাজটা সেরে দিই। আমারটা আগে, হাতের কাজ পরে করবা। সোমা কড়া গলায় বলে। হামিদা তাড়াহুড়ো করে থালা বাসন মাজতে যায়। তখন হঠাৎ আচমকা হামিদার হাত থেকে একটা গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। কেঁপে ওঠে হামিদা। কি হলো? কি ভাঙলে তুমি? মা, দেখে যাও, তোমার ছেলের বউ সব ভেঙে চুরে ফেলছে। সোমা আসমাকে ডেকে বলে। আসমা তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। হামিদা ভয়ে কাচুমাচু হয়ে যায়। অলক্ষী, ছোট লোক কোথাকার, সব ভেঙে ফেল। আমার সংসারটাকে তো পথে বসাতেই এসেছিস আমার বাড়িতে। বাবা হচ্ছে ভিখারি মিথ্যাবাদী, আর মেয়ে অলক্ষী। কপাল পড়েছে আমার, তাই তো এই মিথ্যাবাদীদের চোখে ধরেছিল, রাস্তা থেকে তুলে এনেছি। মা, আমি শুধু একটু নুডলস রান্না করতে বলেছিলাম, তাতেই রাগ করে গ্লাস ভেঙে ফেললো। না না ভাবি, এমনটা নয়, আমি তাড়াহুড়ো করতে গিয়ে। কি এমনটা নয়? এমনটাই করেছো তুমি, খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, কাচ্চোর কোথাকার। আহারে, এই গ্লাস সেট তো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। নিজে তো বাবার বাড়ি থেকে একটা পয়সা আনার মুরুদ নেই, সে তো অন্যের বাবার বাড়ির জিনিস ভাঙবেই। ছোট লোক কি না? আবার তেজ দেখো, সামান্য নুডলস রান্না করতে বলে গ্লাস ভাঙে। সাহস দেখে বাঁচি না। তোর বাবার বাড়ি টাকায় কিনেছিলাম এগুলো? ধান্দাবাজ বাবার মেয়ে হয়ে আবার তেজ দেখানো হয়? লজ্জা নাই তো একটু? আমি হলে তো লজ্জায় মুখ দেখাতে পারতাম না, গলায় দড়ি দিতাম। আমার অসুস্থ বাবাকে নিয়ে বলবেন না মা। দেখছেন মা কিভাবে কথা বলে আপনার সাথে? আস্ত বেয়াদব এই মেয়ে। বাবাকে কিছু বলবো না? বিয়েতে 3 লাখ টাকা 2 ভরি গহনা দেওয়ার কথা ছিল, কই সেই টাকা তো পেলাম না। টাকার জন্যই বিয়ে করালো, আমার টাকাটাই মেরে দিল। আমাদেরই ভুল হয়েছে, টাকা হাতে নিয়ে বিয়ে পড়ালে এই দিন দেখতে হতো না। টাকা গেল, আর অলক্ষকে সারা জীবন ঘাড়ের উপর বসিয়ে খাওয়াতে হবে।
সে আবার তেজ দেখাবে, আমার সাথে বেয়াদবি করবে। ইচ্ছে তো করে চুল ধরে বাড়ি থেকে বের করে দেই, কিন্তু মানুষ তো, তাই পারি না, সব সহ্য করি। আসমা রেগে বলে। সোমা মিটমিট করে হাসতে থাকে। হামিদা মাথা নিচু করে কাঁদছে। আজকে তোর খাওয়া বন্ধ। খাওয়ার বেলা তো এক গামলা ভাত একবারেই খেয়ে ফেলিস, আজকে খাবি না। না খেয়ে গ্লাসের টাকা উসুল করবি। বাবার বাড়ি থেকে তো আর আনতে পারবি না, বাবাই তো তোর পথে বসেছে। ছোট লোকের বাচ্চা কোথাকার, যত সব, আমার ঘাড়ি চাপতে হলো এর। আসমা বকতে বকতে চলে যায়, তার পেছন পেছন সোমাও যায়। হামিদা কাঁদতে কাঁদতে ভাঙা গ্লাসের কাজ তুলতে থাকে। হামিদার বর আরিফ পুলিশে চাকরি করে, সে অন্য জেলায় থাকে। হামিদার বিয়ে হয়েছে কয়েক মাস হলো। বিয়ের 15 দিন পরে আরিফ চলে গেছে তার কাজে। আরিফ চলে যাওয়ার পর থেকেই হামিদার উপর অত্যাচার শুরু করেছে শাশুড়ি আর যা। বিয়েতে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন আসমা। হামিদার বাবা রাজি হয়েছিল। এই যৌতুকের কথা আরিফ জানে না, কিন্তু পরে হামিদের বাবা অসুস্থ হয়ে যাওয়াতে টাকা শোধ করতে পারেনি। হামিদা নুডলস রান্না করে বড় জায়ের রুমের সামনে যায়। ভাবি আসবো, আপনার নুডলস রান্না করেছি। দরজার বাইরে থেকে নক করে বলে হামিদা। আমার এখন খেতে ইচ্ছে করছে না, সোমার রুম থেকেই বলে। তাহলে এই নুডলস কি করব? ফেলে দাও। ফেলে দিলে যদি মা বকে? বকবে না। হামিদা নুডলসের বাটি নিয়ে আবার কিচেনে চলে যায়। 2টো ডিম দিয়ে রান্না করা নুডলস ফেলে দিতে ইচ্ছে হয় না হামিদার, তাই নিজেই খেতে থাকে। তখন রান্নাঘরে পানি নিতে আসে আসমা। ছোট লোকের বাচ্চা, তোকে আমি খেতে না করেছিলাম, আর তুই নুডলস রান্না করে খাচ্ছিস? চমকে ওঠে হামিদা, ভয়ে জমে যায়। বাপের ঘরে থেকে তো এসব চোখেও দেখিসনি, এখন দেখে লোভ সামলাতে পারছিস না? খা খা, সব খেয়ে ফেল, আমাদেরও রক্ত চুষে খেয়ে নে। ছোট লোক ঘরে এনেছি, সে তো এখন আমার সংসার ধ্বংস করবেই। খেয়ে সাবার করে দেবে আমার সব, রাক্ষসী। আহাজারি করতে করতে বলে আসমা। তখন শ্বশুরমশাই আর ভাসুর আসে। হামিদা মাথা নিচু করে কাঁদছে। কি হয়েছে মা? রাকিব আর আফজাল রান্নাঘরে এসে বলে। কি হয়নি বল? এই মেয়েটা সকাল থেকে 5টা ডিম খেয়ে নিয়েছে। মাছ মাংস রান্না করে আগে নিজে খেয়ে নেয়। এসব কি বাড়ির বউরা করে? মানছি বাবার ঘরে ভাতটাও ঠিকমতো জুটেনি, তাই বলে এখন আমার সংসারে সব খেয়ে নেবে? আসমা নালিশ দিয়ে বলে। লজ্জায় কান গরম হয়ে ওঠে হামিদার। শ্বশুর আর ভাসুরের সামনে খাওয়ার খোঁটা দিল। বাবার ঘরে থেকে সারাক্ষণ মা খাওয়ার জন্য বকতো, আর এখন এখানে এসে সামান্য একটু নুডলস খাওয়াতে এত কথা, কত মিথ্যে কথা বানিয়ে বলল। খেয়েছে, ভালো হয়েছে, আরও খাবে। মাছ মাংস তো আমি কম আনি না, এটা নিয়ে কোনো কথা না। বেশি কথা বলো তুমি আসমা, আমি এটা পছন্দ করি না। আসমা হামিদার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে চলে যায়। মায়ের কথাই কিছু মনে করো না, আগেরকার দিনের মানুষ তো। আমি জানি মা, যৌতুকের টাকার জন্যই তোমার শাশুড়ি তোমার সাথে এরকম ব্যবহার করে। ভীষণ লোভী মহিলাটা। আল্লাহ যে ওকে কি শাস্তি দেবে আল্লাহ জানে। সোমাকে ডাক্তার বলেছে সে কোনোদিনও মা হতে পারবে না। এই জীবনে তার সন্তানের মুখ দেখা হবে না। আর আসমা চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। সে আর হাঁটাচলা করতে পারবে না। তার বাঁ পাশটা প্যারালাইজ হয়ে গেছে, কথাও বলতে পারে না। দুজনেরই তেজ কমে যায়। কথায় কথায় হামিদাকে অপমান করো তো দূর, কথাই বলে না এরা, সারাক্ষণ চুপচাপ থাকে। হামিদা চা বানিয়ে সোমাকে দিতে যায়। সোমা উদাস হয়ে খাটে বসেছিল। ভাবি আপনার চা। সোমা হামিদার দিকে তাকায়। আমাকে ক্ষমা করে দিও হামিদা, তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। তার প্রতিদান আমি চরম শাস্তি পেলাম। এটা আমার প্রাপ্য ছিল, আমাকে মাফ করে দিও। হামিদার হাত ধরে কেঁদে বলে সোমা। হামিদা সোমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। কান্না করে না ভাবি, আমি আপনার উপর রেগে নেই। আল্লাহ চাইলে আবার সবটা ঠিক করে দেবে। তারপর শাশুড়ির জন্য চা আর বিস্কুট নিয়ে যায়। শাশুড়ি পাশে বসে। গরম চায়ে বিস্কুট ডুবিয়ে ফু দিয়ে শাশুড়ির মুখের সামনে ধরে। আসমার 2 চোখ বেয়ে পানি পড়তে থাকে। হাউ হাউ করে কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে কথা বের হয় না। হামিদা মাথায় হাত বুলিয়ে দেয়। আসমা বলতে চাইছিল, আমাকে ক্ষমা করে দিস মা, খুব অন্যায় করেছি তোর সাথে, মিথ্যে অপবাদ দিয়েছি, তাই আল্লাহ আমার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, আমাকে পঙ্গু বানিয়েছে। আল্লাহ কাউকে ছাড় দেয় না। আমার দাদার স্ত্রী প্রেগন্যান্ট, তাই দাদা রোজ বৌদির আগে ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। বৌদির জন্য কফি করে, ঘরের কাজ করে, আরও অনেক কিছুই করতে দেখা যায় দাদাকে। আমার বন্ধুরা এসব নিয়ে অনেক হাসি তামাশা করে আমাকে নিয়ে। ওদের ধারণা আমার দাদা বউয়ের গোলামি করে, দাদার মধ্যে পুরুষত্ব নেই। যদিও আমার এগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু দাদাকে কিছু বলতে গেলে সে আমাকে নানা যুক্তি দিয়ে চুপ করিয়ে রাখে। ইদানিং দেখছি ঘরের কাজগুলো করতে গিয়ে দাদার অফিসে যেতে লেট হচ্ছে। দাদা আর আমি একই অফিসে কাজ করি, তাই আমি জানি এখানে 10 মিনিট লেট করার জন্য বেতন কাটা যায়। খুব খারাপ লাগছিল দাদার এই আচরণ দেখে। আমি অফিসে যাওয়ার আগে রান্নাঘরে উকি দিয়ে দেখলাম দাদা রুটি তরকারি বানাচ্ছে। কপালের ঘা মুছতে মুছতে কাজ করছে। এর আগে দাদাকে রান্নাঘরে কখনো ঢুকতে দেখিনি। আমি দাদাকে ডেকে বললাম, এই যে দাদা, রোজ অফিসে যেতে লেট করছো, তোমার বেতন থেকে তো টাকা কেটে যাচ্ছে, সে খেয়াল কি নেই? নিজের ক্ষতি কে করে এভাবে? গতকাল এক অফিস কলিগ বলছিল
এ মাসে তোমার 2000 টাকা কেটে যাবে। ভেবেছ সে বিষয়টা? দাদার মুখে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। দাদা আমার দিকে তাকিয়ে হাসল। তারপর একটা রুটি দেখিয়ে বলল, তুই কি রুটি খাবি? তরকা খুব ভালো টেস্ট হয়েছে, তোর বৌদির জন্য বানিয়েছি। ওর মুখে রুচি নেই, আশা করি ওর ভালো লাগবে। তুই একটা খেয়ে দেখতে পারিস। যদিও আমি তেমন ভালো রান্না করতে পারি না, কিন্তু ইদানিং রান্নাটা বেশ রপ্ত করতে পেরেছি। সব রান্নাই আমার করতে ভালো লাগে। তুই তো প্রায় অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নিস। আজ যদি আমার হাতের এই রুটি তরকা খেতিস তাহলে তো বুঝতে পারতিস অফিস ক্যান্টিন আর আমার হাতের খাবারের মধ্যে কত পার্থক্য। বাড়ির খাবার তো বাড়ির খাবারই হয়। আমি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বৌদির ঘরের দিকে উকি মারছিলাম। দেখলাম বৌদি বিছানায় আতশোয়া হয়ে আছে, তার হাতে মোবাইল ফোন। সে হাতে মোবাইল ফোন নিয়ে মৃদু মৃদু হাসছে। বেশ আরামে আছে মহারানী, নিজেকে কিভাবে শুনি। এইভাবে শ্বশুরবাড়িতে থাকার সুযোগ পাই কে? বিরক্ত লাগছিল আমার সব বিষয়গুলো। দাদার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা দাদা, বৌদি কি রাতে পারে না? দাদা আবারও হেসে বললেন, রাতে পারে না তা না, রাতে দেই না। আগুনের কাছে গেলে আঁচ লাগে তো কষ্ট হয়, আর আমি চাই না এই সমস্ত সময়ে তাকে কষ্ট দিতে। আর তাছাড়া সামান্য তো কাজ, এটুকুর জন্য তাকে ব্যস্ত করা কেন? তুই অফিসে যা, আমি 10 মিনিট পর যাচ্ছি, তো দেরি হয়ে যাচ্ছে। আমি দাদাকে বোঝানোর চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছে। সে চোখে একটা ঠুলি পড়ে আছে। এই প্রথম কোনো পুরুষ মানুষকে এভাবে আচরণ করতে দেখলাম। হঠাৎ খেয়াল হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি পেছনে তাকাতেই দেখলাম বৌদি চুপি চুপি উঠে এসে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি একটু চমকে উঠলাম। তারপর বললাম, তুমি কখন এলে বিছানা থেকে? শরীর কেমন আছে এখন? বৌদি আমার কথার উত্তরে বলল, তোমার দাদা তো আমাকে যত্নে মুড়ে রেখেছে, আমি কি খারাপ থাকতে পারি? খুবই ভালো আছি। কিন্তু আমি শুনলাম তোমার দাদার নাকি অফিসের বেতন কাটা যাবে আমার খেয়াল রাখার জন্য। তোমার দাদাকে একটু বোঝাও না, সেজন্য আমার জন্য এভাবে অফিস কামাই না করে। বৌদির কথাগুলো আমার বেশ ভালো লাগলো। অন্তত বৌদি বোঝাচ্ছে যে তাদের সংসারের ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে হয়তো গায়ে লাগছে না। আমি বৌদিকে বললাম, আমি তো তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে বোঝার পাত্রই না। আমি শুধু বলেছি এই হালকা ফুলকা রান্নাবান্নাগুলো তো তুমিও করতে পারো। তাহলে কেন সে প্রতিদিন অফিস কামাই করে তোমার জন্য রান্না করে, কাপড় কাচে, থালা বাসন ধুয়ে দেয়? এটুকু কাজই যদি তুমি করতে না পারো তাহলে কিভাবে চলবে বলো? জানি না কি হলো, দাদা রান্নাবান্না বন্ধ করে রেখে আমার কাছে এগিয়ে এলো। আর তারপর একটু বিরক্তি স্বরে বলল, বাড়িতে তো মাত্র আমরা 3টে প্রাণী থাকি। এ বাড়িতে মা থাকলে হয়তো আমাকে এত কিছু দেখতে হতো না, কিন্তু মা যখন নেই তখন নিজের খেয়ালটা তো নিজেকেই রাখতে হবে। আর তাছাড়া ডাক্তার বলেছে তোর বৌদির জন্য পুরো বিশ্রামের প্রয়োজন, সে যেন ভারী কোনো কাজ না করে। তাই আমি নিজের ইচ্ছাতেই কাজগুলো করে দিয়ে যায়। হোক না আমার অফিসের কামাই, একটু বেতন কাটা, কিন্তু আগামী দিনটা তো আমার সুখকর হবে। আর তাছাড়া বাচ্চারা তো আমারই, আমার বাচ্চার খেয়াল যদি আমি না রাখি তাহলে কে রাখবে? আমি তর্ক না করে বাড়ি থেকে বের হয়ে গেলাম, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমার অফিসের সময় হয়ে গেছে। এরপরে লেট করলে আমারও হয়তো দাদার মতো বেতন কাটা যাবে। আমার বাড়ি ফিরতে বেশ লেট হয়ে গেল। আজকে দাদা অফিসে যায়নি, এর কারণ আমি বুঝতে পারলাম না। এতদিন যাইবা অফিসে দেখা হতো, দুজনের কথাবার্তা হতো। আজকে বোধহয় দাদা আমার কথায় রাগ করেছে, তাই হয়তো অফিসে যাওয়াই বন্ধ করে দিয়েছে। আমি রুমে যাওয়ার আগে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সেখানে বৌদি বসে আছে, আর দাদা বৌদিকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। পাশে আমার ছোট বোন সীমাও বসে আছে। ও কখন এ বাড়িতে এসেছে তা আমি জানি না। ওকে আমি জিজ্ঞেস করলাম, কি রে সীমা, তুই কখন এলি? তুই আসবি বললি না যে? একবার তো ফোন করলে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। সীমা আমার দিকে ঘুরে বলল, তুই অফিস থেকে চলে এসেছিস? এই তো আমি আজ শপিং করতে এদিকে এসেছিলাম, তাই ভাবলাম একবার তোদের বাড়ি থেকে ঘুরে যাই। আমি এসেছি বলে বড়দা আজ অফিসে যায়নি। আর তাছাড়া বৌদি ভাইও প্রেগন্যান্ট, তাই ভাবলাম বৌদির সাথে একটু দেখা করে যাই। এ বাড়িতে তো মাও থাকে না যে বৌদির খেয়াল রাখবে, কিন্তু এসে আমি দেখলাম আমার বড়দা বৌদির যেভাবে খেয়াল রাখে তাতে আর অন্য কারো প্রয়োজন নেই। আজ আমি আর বড়দা মিলে রান্নাবান্না করেছি। তুই ফ্রেশ হয়ে বস, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। বড়দা বৌদিকে ভাত খাইয়ে দিতে দিতে আমাকে বলল, সীমা তো ঠিকই বলেছে, তুই ফ্রেশ হয়ে এখানে খেতে বস। আজ আমরা সবাই মিলে জমিয়ে খাবো অনেকদিন পর। সীমা মাছের ঝোলটা যা বানিয়েছে না, পুরো পাকা গিন্নি, কিভাবে শিখলো কে জানে, মায়ের হাতে রান্নার মতোই হয়েছে। দাদার কথা শেষ হতে বৌদি বলে উঠল, কিন্তু মোহন তো রোজ ক্যান্টিন থেকে খেয়ে আসে, ও কি এখন খেতে পারবে? খেলেও তো আমারও ভালো লাগতো। সত্যি মাছের ঝোলটা অসাধারণ হয়েছে। আমি ওদের 3জনকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে আমি খেতে বসছি। আজকে আমার ক্যান্টিনে খাওয়ার সময় ছিল না, কারণ দাদা সারাদিন অফিসে যায়নি। ওর ফোনে আমি অনেকবার রিং করেছি, কিন্তু ফোনও তোলেনি, চিন্তা হচ্ছিল, তাই না খেয়ে চলে এসেছে। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলাম। সীমা আমার পাতে ভাত বেড়ে দিল। মাছের ঝোলটা মুখে দিয়ে অসাধারণ লাগলো। এভাবে ছোটবেলায় মাছের ঝোল বানাতো। সত্যি খুব টেস্ট হয়েছে ঝোলটা। সীমাকে ক্রেডিট দিয়ে বললাম, শ্বশুরবাড়িতে গিয়ে যেন রাঁধুনি হয়ে গেছিস। এত সুন্দর রান্না হয়েছে যে মুখে লেগে থাকবে। কিন্তু পারলে তোর বড়দাকে একটু বোঝা, দিন দিন মানুষটা নিজের ক্ষতি করছে। অফিসে লেট করে যাওয়া কিংবা অফিস কামাই করা, এই দুটোর জন্য তাকে ভুগতে হবে।
সীমা আমার দিকে তাকিয়ে বলল, নিজে তো বিয়ে করিসনি, তাই প্রিয়জনের ব্যথা কিভাবে বুঝবি? বৌদির রিপোর্টগুলো দেখলাম, ডাক্তার বলেছে কোনোভাবে বৌদিকে এ সময় কাজ করতে দেওয়া যাবে না, পুরোটা বেড রেস্টে থাকতে বলেছে। আর তাছাড়া এই সময় মেয়েরা একটু যত্ন থাকাটাই স্বাভাবিক। বৌদি যদি তার মায়ের বাড়িতে থাকতো তাহলে এর থেকেও আরও যত্ন থাকতো। আর নিজের বৌদিকে তুই হিংসা করছিস কেন দাদা? আমি বললাম, এটাকে কি হিংসা করা বলে? আমি কেন হিংসা করতে যাব? আমি তো একটা সাধারণ বিষয় নিয়ে কথা বলছি। আমার কথা শুনে সীমা উত্তর দিল। এখন বৌদি আর বড়দা কোনো সারা শব্দ দিচ্ছে না। প্রত্যেকটা কথায় সীমা বলছে ও একজন মেয়ে, তাই মেয়েদের বিষয়টা ও ভালো বোঝে। একজন আদর্শ স্বামী হলো সেই মানুষ যে শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর শরীরের খেয়াল রাখে, তাকে যত্ন করে, তাকে কখনোই কষ্ট পেতে দেয় না। আর আমার দাদা আজকে যা কিছু করছে সবটা একজন আদর্শ স্বামীর মতোই কাজ। আমি একজন মেয়ে হয়ে বলছি, প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামী এভাবে তার যত্ন করুক। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমাকেও প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে। মুখে কিছু বলতে পারিনি, কারণ সেটা পরের ঘর ছিল। এখানে এসে দেখলাম শ্বশুরবাড়িতে এরকমই হওয়া উচিত, যেখানে স্বামী নিজের থেকেও বেশি খেয়াল রাখবে। এই জায়গায় আমি তাদেরকে 10-এ 10 দেব, কারণ ও যা করে দেখিয়েছে তা পৃথিবীর খুব কম সংখ্যক স্বামী করে দেখাতে পারে। আমি বুঝতে পারলাম সীমার কথায় দাদা এবং বৌদি দুজনে বেশ খুশি হয়েছে, কারণ ওদের মুখে মৃদু হাসি আছে। ওরা দুজনই হয়তো আমাকে এটাই বোঝাতে চেয়েছিল, কিন্তু তারা বোঝাতে অক্ষম হয়েছিল। কিন্তু সীমা আমাদের ছোট বোন হয়েও আমাকে যা বুঝিয়ে দিয়েছে, আমি সত্যি এখন তা বুঝতে সক্ষম হয়েছি যে কেন দাদা প্রত্যেক দিন অফিস লেট করে আর নিজে রান্নাবান্না নিজে করে বৌদিকে খাইয়ে দেয়। আমি দাদাকে বললাম, আমি আজ বুঝতে পারলাম কেন তুমি বৌদি এত খেয়াল রাখো। পারলে আমায় ক্ষমা করো। সকালবেলা আমি তোমাকে অনেক আজে বাজে কথা শুনিয়েছি, এবং বন্ধুরা যখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তখন আমি মনে মনে তোমাকে ভুল বুঝতাম। কিন্তু আমার ছোট বোন সীমা আজ আমার নিজের ভুলটা ভাঙিয়ে দিয়েছে। আমি যদি কখনো বিয়ে করি, আমি আমার স্ত্রীকে এভাবেই যত্নে রাখবো, কারণ সেই মেয়েটা তার সংসার পরিবার ছেড়ে আমার কাছে এসে থাকবে। তাই তার সমস্ত দায়িত্ব কর্তব্য নেওয়ার দায় একমাত্র আমার। দাদা আমার দিকে তাকিয়ে হাসলো আর বলল, অনেক সময় টাকা পয়সার থেকেও দায়িত্বটা বড় হয়ে ওঠে, আর তখন টাকা পয়সার কথা ভেবে আমরা পিছিয়ে যাই না। টাকা পয়সা আজ আছে তো কাল নেই। আজকে হয়তো আমার বেতন কাটা যাচ্ছে, কিন্তু কিছু বছর পর আমি আবার ঘুরে দাঁড়াবো। কিন্তু আজ যদি আমার স্ত্রীর কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে হয়তো আমার সন্তানের ক্ষতি হবে। আর একজন আদর্শবান পিতা কখনো নিজের সন্তানের ক্ষতি চায় না। বৌদির দিকে তাকিয়ে বুঝলাম দাদার কথাগুলো শুনে বৌদির চোখের কোণাটা ভিজে গেছে। সত্যিই তাই, প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী এরকমই হোক। বৌদি ঠোঁটের কোণে মৃদু হাসিটাও আমাকে বুঝিয়ে দিল, সুখী হওয়া হয়তো একেই বলে।